শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 8 এপ্রিল বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কাল 722 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 2,50,54,463 জন ভোটার। আজ আইএসপিটি থেকে বুথমুখী ভোট কর্মীরা। কাল বিধানসভা নির্বাচন, ভোটের মোড় ঘুরাতে পারে 80 লক্ষ জেনজি। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বদরপুরের মানুষ ডিলিমিটেশনের জবাব দেবেন ভোট বাক্সে, বললেন জাকারিয়া আহমেদ পান্না। বরদরবায় গিয়ে গীতায় শপথ, তুঙ্গে হিমন্ত গৌরব তরজা। বিহার ইউপির লোক আসামে, ভোট চুরির সংখ্যা কংগ্রেসের। স্বামীর মৃত্যুর পুরো ভরণ পোষণের দাবি করতে পারবেন স্ত্রী, রায় এলাহাবাদ হাইকোর্টের। হাইলাকান্দিতে সরাসরি, আলগাপুরে ত্রিমুখী লড়াইয়ে চাপে সিনিয়ররা। উভয় কেন্দ্রেই তরুণদের দাপট স্পষ্ট। নীরব প্রচারে আরও বদলাতে পারে সমীকরণ। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের স্বার্থে প্রশাসনের কড়া পদক্ষেপ, জারি হলো 163 ধারা। এক্সিট পোলে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের, কড়া নিরাপত্তাপূর্বক কাছাড় জুড়ে। ট্রাম্পের যুদ্ধবিরতিতে রাজি ইরান, 10 দফা শর্তে শুক্রবার থেকে আলোচনা শুরু। এবং সর্বশেষ খবরটি হলো যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও। এবারে শুনুন বিস্তারিত খবর। আগামীকাল বৃহস্পতিবার সারা রাজ্যের পাশাপাশি বরাক উপত্যকায়ও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে ইতিমধ্যেই নিজ নিজ বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোটকর্মীরা। আজ শিলচর আইএসবিটি থেকে প্রয়োজনীয় সমস্ত সামগ্রী সঙ্গে নিয়ে দলবলসহ যাত্রা শুরু করেন প্রিসাইডিং অফিসাররা। প্রতিটি সরঞ্জাম খুঁটিনাটি যাচাই বাছাই করার পর নির্ধারিত ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন তারা। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও আধাসামরিক বাহিনীর কড়া নজরদারিতে পুরো প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে। ভোটকর্মীদের মধ্যে দায়িত্ববোধ ও উৎসাহের স্পষ্ট ছাপ লক্ষ্য করা গেছে। তাদের একমাত্র লক্ষ্য নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করা। এদিকে কাছাড় জেলায় নির্বাচনী প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। জেলার প্রায় 400টি ভোট কেন্দ্র সম্পূর্ণভাবে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হবে বলে জানিয়েছেন জেলা কমিশনার আয়ুষ গড়। এটি নারী ক্ষমতায়নের এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবেই দেখা হচ্ছে। দুর্গম ও পাহাড়ি এলাকার বুথগুলোর জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সেসব এলাকায় দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মীরা ইতিমধ্যেই রওনা দিয়েছেন। প্রশাসন, নির্বাচন কর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় 9 এপ্রিলের গণতন্ত্রের উৎসবকে সফল করে তুলতে সর্বত্র চলছে জোর প্রচেষ্টা। পরবর্তী খবরটি হলো বিধানসভা নির্বাচন, ভোটের মোড় ঘুরাতে পারে 80 লক্ষ জেনজি। আগামীকাল বৃহস্পতিবার রাজ্যের নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলই তাদের প্রচারাভিযান শেষ করেছে। কিন্তু প্রচারাভিযানকে সামনে রেখে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কাদা ছোড়াছুড়ি হয়েছে, সেটা কোনো কারণেই গণতান্ত্রিক শক্তিকে পরিপুষ্ট করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেবে না। এবারের নির্বাচনের উল্লেখযোগ্য দিক হচ্ছে মোট 2.5 কোটি ভোটারের মধ্যে 74 লক্ষ হচ্ছেন জেনজি, বাকি 6 লক্ষ নতুন ভোটার। তাই সঙ্গত কারণেই এই জেনজির ভোট ফলাফলের ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে বলেই রাজনৈতিক মহল মনে করছেন। বন্যা, ভাঙ্গন, বেকার সমস্যা সহ নানা সমস্যায় জর্জরিত রাজ্য। এই প্রেক্ষাপটে নিজেদের সমস্যা এবং ইস্যুগুলোর সুরাহা চাইলে তারা অবশ্যই এবারের নির্বাচনকে হাতিয়ার করতে পারেন। রাজনৈতিক দলের উপর এই সমস্যা সুরাহার দায়িত্ব গত 75 বছর ধরে দিয়েছেন আমজনতা। দীর্ঘ 75 বছর পর রাজ্যে সেমিকন্ডাক্টর শিল্প গড়ার পথ প্রশস্ত হয়েছে। ঠিক তেমনি দুটি কেন্দ্রীয় প্রকল্প কাগজ কল বন্ধ হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই যুব প্রজন্মের হতাশা এবং তা থেকে উত্তরণের পথ এই গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমেই। প্রকৃত জনপ্রতিনিধি বাছাই করে রাজ্যের সমস্যা সুরাহার পথ প্রশস্ত করার এক সুবর্ণ সুযোগ এসেছে জেনজির সামনে। এটা কোনোভাবেই অস্বীকার করা যায় না। গত 10 বছরে মিত্রজোট সরকারের আমলে সড়ক ও পরিকাঠামোর অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তবে সেই তুলনায় শিল্পায়ন না হওয়ায় সীমিতভাবে সাধারণ মানুষ উপকৃত হলেও দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্রের হদিশ মেলেনি। এই প্রেক্ষাপটে রাজ্য থেকে বহির্গমনের স্রোত যেমন বেড়েছে, তেমনি বেকার সমস্যা বা কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়নি। যদিও বর্তমান সরকার 1.5 লক্ষেরও বেশি মানুষকে গত 5 বছরে সরকারি চাকরিতে নিয়োগ করায় বহু পরিবার উপকৃত হয়েছে,
তবে স্থানীয় সম্পদের উপর ভিত্তি করে শিল্প স্থাপনের যে উদ্যোগ গ্রহণ করার কথা ছিল সেটা সেভাবে সাফল্যের মুখ দেখেনি। ফলে কৃষি নির্ভর গ্রাম আসামের বহু মানুষ ছোটো ছোটো খাদ্যের সন্ধানে শহরমুখ হয়েছেন। বরাক উপত্যকার চিত্রটি অবশ্য ভিন্ন। এখানে সরকারি চাকরিতেও তেমনভাবে স্থানীয় প্রার্থী গুরুত্ব না পাওয়ায় বহির্গমনের স্রোত তুলনামূলকভাবে বেশি। এদের বেশিরভাগই মহানগর, যেমন বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই সহ ওইসব রাজ্যে বেসরকারি নিরাপত্তারক্ষী বা ছোটোখাটো বেসরকারি কোম্পানিতে অত্যন্ত কম বেতনে নিজেদের বহুমূল্য শ্রম দিচ্ছেন। অথচ এদেরই যদি কোনো শিল্প স্থাপনের মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে ওই পরিবারেরও আর্থিক ক্রয় ক্ষমতা বাড়ার সম্ভাবনা অস্বীকার করা যায় না। কিন্তু এ ব্যাপারে যে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগী ভূমিকা নেওয়া উচিত সেটা আদৌ লক্ষ্য করা যায় না। ফলে বর্তমান রাজনৈতিক দলগুলোর নেতা সম্পর্কে কিছুটা হলেও হতাশা রয়েছে জেন জি সমাজে। পরবর্তী খবরটি হলো, বদরপুরের মানুষ ডিলিমিটেশনের জবাব দেবেন ভোট বাক্সে, বললেন পান্না। 1951 সালে আসামের প্রথম বিধানসভা নির্বাচনের সময় থেকে বদরপুর ছিল অন্যতম একটি কেন্দ্র। সব মিলিয়ে 16 বার বিধানসভা নির্বাচন এবং 2 বার উপনির্বাচন হয়েছে বদরপুরে। আসাম বিধানসভায় বদরপুরের কণ্ঠ ছিলেন এখানকার বিধায়ক। সেই কণ্ঠ রোধ করে ডিলিমিটেশনের মাধ্যমে বদরপুর বিধানসভা কেন্দ্র বিলুপ্ত করে দিয়েছে সরকার। এবার ভারতীয় জাতীয় কংগ্রেসকে ভোট দিয়ে এর যোগ্য জবাব দেবেন বদরপুর বিধানসভা কেন্দ্রের ভোটাররা। শ্রীগৌরীতে নির্বাচন প্রচারের শেষ মুহূর্তে এই দাবি করলেন উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না। উত্তর করিমগঞ্জের বিভিন্ন এলাকায় কংগ্রেসের শক্তি প্রদর্শনের শেষ পর্বে পূর্বতন বদরপুরের বিভিন্ন অঞ্চলে চষে বেড়ান জাকারিয়া। সবশেষে শ্রীগৌরীতে ছিল তার র্যালি। জাকারিয়া বলেন, আমার অনেক দুঃখ লাগে যখন দেখি বদরপুরের শহরের মানুষ তাদের বিধানসভা কেন্দ্র হিসেবে কাটিগোড়াকে উল্লেখ করেন। আবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাটিগোড়া কেন্দ্র নিয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেখানে বদরপুরের জন্য কিছুই নেই। কালাইন, 5 গ্রাম ও কাটিগোড়ার জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছেন তিনি। আবার উত্তর করিমগঞ্জের জন্য বিজেপির বিশেষ কোনো উন্নয়ন পরিকল্পনা নেই। সেজন্য এই অঞ্চলের মানুষ কংগ্রেসের পাশে থাকবেন বলে দাবি করেছেন জাকারিয়া আহমেদ পান্না। পরবর্তী খবরটি হলো, বর্দ্রবায় গিয়ে গীতায় শপথ, তুঙ্গে হিমন্ত গৌরব তোড়জা। হাই ভোল্টেজ ভোটের প্রচার মঙ্গলবার সন্ধ্যায় শেষ হলেও মুখ্যমন্ত্রীর পরিবারের বিদেশের সম্পত্তি ও তার স্ত্রীর 3টি দেশের পাসপোর্ট দেখার প্রসঙ্গ আপাতত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রচারের শেষ 3টি দিন এই ইস্যু চেয়েছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে শাসক বিরোধী সব দলেরই শীর্ষ নেতাদের মুখে। মঙ্গলবার জাগোড়ায় দিল্লিতে পবন খেরার বাড়িতে আসাম পুলিশের অভিযানের মাধ্যমে মঙ্গলবার 7 সকালে ফেসবুক লাইভে এসে এই ইস্যুতেই বক্তব্য রাখতে শুরু করেন হিমন্ত বিশ্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর চ্যালেঞ্জ ছিল, মুখ্যমন্ত্রী ভগবদ্গীতাকে ছুঁয়ে শপথ করুন, তার বা তার পরিবারের কারো বিদেশে কোনো সম্পত্তি নেই। মঙ্গলবার সকালে ফেসবুক লাইভে এসে সেই চ্যালেঞ্জই গ্রহণ করে হিমন্তর পাল্টা চ্যালেঞ্জ ছিল, আজ আমি বর্ধমান থানায় যাব, গৌরব সেখানে আসুন। আমি ভগবদ্গীতাকে শপথ করে বলবো আমাদের পরিবারের কারো কোনো সম্পত্তি বিদেশে নেই। গৌরবকে শপথ করে বলতে হবে তার পত্নীর পাকিস্তানে কোনো অ্যাকাউন্ট নেই। এই গুগলি দিয়ে সকাল সকাল যে টি-20 ম্যাচের শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সুইপ করে তা ফের হিমন্তের কৌটে ফেলার কৌশল নেন গৌরব গগৈ। চ্যালেঞ্জ গ্রহণ করে গৌরবের শর্ত, কাল তো আমাকে জোরহাট থাকতে হবে। ঠিক আছে, আমি জোরহাটে বসে গীতা চুয়ে শপথ নেব, তিনি গুয়াহাটিতে বসে এই শপথ নিন। তিনিও ক্যামেরার সামনে করুন, আমিও ক্যামেরার সামনেই করব, যাতে রাজ্যের সবাই সাক্ষী থাকেন। কিন্তু গৌরবের এই শর্ত মানতে নারাজ হিমন্ত। তার দাবি বর্ধমানেই আসতে হবে কংগ্রেস সভাপতিকে। এসব ক্যামেরার সামনে শপথ নেওয়া অর্থহীন। সোজা কথায় ম্যাচের ময়দান বাছাই করা নিয়েই দিনভর চলে এই চাপানুতর। সকালে যে মুখ্যমন্ত্রী তার বক্তব্য ছিলেন ধীর স্থির, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার মেজাজও চড়তে শুরু করে কংগ্রেসের মিডিয়া ইনচার্জ পবন খেরার বিরুদ্ধে বেলাগাম ভাষায় গালিগালাজ করার সঙ্গে সঙ্গে দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে পর্যন্ত নিশানা করতে ছাড়েননি তিনি। কে পবন খেরা, কোথায় গিয়ে লুকোবে? আসাম পুলিশ প্রয়োজনে পাতাল থেকেও তাকে খুঁজে বার করবে। এটা লাচিতের দেশ, এত সহজে ছাড় পাবে না। এভাবেই অভিযোগ পাল্টা অভিযোগ, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের মাধ্যমে আপাতত তোড়জার যবনিকাপাত ঘটে। পরবর্তী খবরটি হলো, বিহার ইউপির লোক আসামে, ভোট চুরির সংখ্যা কংগ্রেসের। আগামীকাল সারা রাজ্যে ভোট, তার দুদিন আগে হঠাৎ বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার লোকের আগমন ঘটছে আসামে।
রেল ও বাসে চড়ে হাজার হাজার লোকের এই আগমন নিয়ে অনেকেরই আশঙ্কা। তবে কি এবার আসামেও ভোট চুরি হবে? এ সম্পর্কে ভোটারদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন কংগ্রেসের মিডিয়া সেলের চেয়ারম্যান বেদব্রত বরা। তিনি বলেন, ইতিমধ্যে খবর পাওয়া গেছে বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য থেকে বাসে ও রেলে বহির্রাজ্যের বহু লোক আসামে এসেছেন। ফলে জনগণকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। কোনোভাবে যাতে আসামের নাগরিকের ভোটাধিকার খর্ব না হয় সেদিকে নজর রাখার জন্য জনগণকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে কংগ্রেস দলের পক্ষ থেকে। কংগ্রেস ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে। কংগ্রেসের পক্ষে অভিযোগ করা হয়েছে, মঙ্গলবার বঙ্গাইগাঁও ও বরপেটা রোড রেল স্টেশনে হাজার হাজার বহির্রাজ্যের, বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশের লোকের আগমন ঘটেছে। তারা নাকি নির্বাচনে ভোট দেওয়ার জন্য এসেছে। বরপেটা রোড রেল স্টেশনে বিহার ও উত্তরপ্রদেশের 50,000-এরও বেশি লোক এসেছে বলে দাবি উত্তরপ্রদেশের এক যাত্রীর। তারা দাবি করছে তারা আসামের বাসিন্দা, কাদের সন্ধানে বহির্রাজ্যে গিয়েছিল, নির্বাচনে ভোট দেওয়ার জন্য এসেছে তারা। আসামের বাসিন্দা বলে দাবি করা হলেও তারা জানে না অসমীয়া ভাষা। এরা সকলেই নিজেদের বরপেটা জেলার কোয়াকুচি, চেঙ্গা, মন্দিয়ার বাসিন্দা বলে দাবি করেছে। আসামের ভাষা সংস্কৃতির সঙ্গে মিল নেই এমন লোকের আগমন ঘিরে এক সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছে। অনেকের আশঙ্কা, বিহার, হরিয়ানার মতো আসামেও কি ভোট চুরি হবে? এদিন বঙ্গাইগাঁও রেল স্টেশনেও বিবেক এক্সপ্রেস ট্রেনে বিহার, উত্তরপ্রদেশের বহু লোকের আগমন ঘটে। এছাড়াও বাসে বহির্রাজ্য থেকে বহু লোক আসামে এসেছে। হঠাৎ করে বাসে, ট্রেনে এসে আসামে বিহার, উত্তরপ্রদেশের লোকের ভিড় নিয়ে উদ্বিগ্ন দিশপুরের কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুর। ভোট চুরির আশঙ্কা করে তিনি ভোটারদের নিজ নিজ ভোট কেন্দ্রে তীক্ষ্ণ নজর রাখার আহ্বান জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো, স্ত্রীর ভরণ পোষণ বাবদ অর্থ দেওয়া স্বামীর দায়িত্ব, আর সেই দায়িত্ব স্বামীর মৃত্যুর পূর্ব বজায় থাকে। সেক্ষেত্রে সদ্য বিধবা স্ত্রী তার শ্বশুরের কাছ থেকে হুরফুস দাবি করতে পারেন। একটি মামলার সূত্র ধরে এমনই গুরুত্বপূর্ণ রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। প্রথমে মামলাটি উঠেছিল ফ্যামিলি কোর্টে। সেখানে স্বামী অভিযোগ করেছিলেন তার স্ত্রী হুরফুস চাইতে গিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি দাবি করেছিলেন স্ত্রী চাকরিজীবী হলেও নিজেকে গৃহবধূ হিসেবে দেখিয়েছেন। আবার স্ত্রীর নামে তার বাবা আগে থেকেই 20 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রেখেছেন। ফলে আলাদা করে হুরফুস দাবি অর্থহীন। তবে আদালতে এই দাবির কোনো প্রমাণ হাজির করতে পারেননি তিনি। এরপর স্বামী এলাহাবাদ হাইকোর্টে যান, কিন্তু বিচারপতি অরিন্দম সাহা এবং বিচারপতি সত্যবীর সিংয়ের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, স্ত্রীকে হুরফুস দেওয়ার দায়িত্ব স্বামীরই থাকে, আর তা স্বামীর মৃত্যুর পূর্ব বজায় থাকে। আইন অনুযায়ী স্বামীহারা স্ত্রী তার শ্বশুরের কাছে হুরফুস চাইতে পারেন। এই রায়ের ফলে ভরণ পোষণ সংক্রান্ত আইনি ব্যাখ্যায় নতুন দৃষ্টান্ত তৈরি হলো। আদালতের মতে হুরফুসের অধিকার স্ত্রীর মৌলিক অধিকার এবং তা কোনো অবস্থাতেই অস্বীকার করা যায় না। পরবর্তী খবরটি হলো, ট্রাম্পের যুদ্ধবিরতিতে রাজি ইরান, 10 দফা শর্তে শুক্রবার থেকে আলোচনা শুরু। 2 সপ্তাহের জন্য ডেডলাইন বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই সেই প্রস্তাব মেনে নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন তিনি। কিন্তু ইরান তার প্রস্তাব মানবে কিনা তা নিয়ে দোলা চলেছিলেন অনেকেই। অবশেষে ট্রাম্পের প্রস্তাবে রাজি হলো ইরানও। তবে তারাও 10 দফা শর্ত চাপিয়েছে। সেই নিয়ে শুক্রবার থেকে শুরু হবে আলোচনা। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের 2 সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইরান। একই সঙ্গে ইরান সরকারের 3 জন শীর্ষ কর্তার উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানের প্রস্তাবে সম্মতি দিয়েছেন দেশের সর্বোচ্চ লিডার মুজতবা আলী খামেনি নিজে। তবে শুধু পাকিস্তান নয়, কূটনৈতিক আলোচনায় আমেরিকা ও ইরানের উপরে চীনও চাপ তৈরি করছিল বলে জানা গিয়েছে। যুদ্ধবিরতিতে রাজি হলেও আমেরিকাকে 10 দফা শর্তও দিয়েছে ইরান। এর মধ্যে ছোট বড় সব রকমের নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ এবং বাজেয়াপ্ত করা ইরানের সমস্ত সম্পদ ফিরিয়ে দিতে হবে বলে দাবি করা হয়েছে। ইরানের সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে, এই 10 দফা শর্ত না মানা পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। এ নিয়ে আগামী শুক্রবার ইসলামাবাদে আলোচনায় বসবেন আমেরিকা ও ইরানের শীর্ষ কর্তারা। সেখানে ইরানের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ইতিমধ্যেই আমেরিকান সেনাকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আপাতত ইসরায়েলও কোনো হামলা করবে না বলে সিএনএনকে জানিয়েছেন আমেরিকার এক শীর্ষ কর্তা। কিন্তু আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর নিয়ে এখনও টানাপোড়েন সম্পূর্ণ কাটেনি। কারণ ট্রাম্প দাবি করেছেন তেল, গ্যাস সহ সব জাহাজ যাতে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারে
তা ইরানকে নিশ্চিত করতে হবে। ইরান এখনও পর্যন্ত তাতে সায় না দিলেও হরমুজ প্রণালী খোলা নিয়ে চিন্তাভাবনা চলছে বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ইরানের উপর হামলা না চললে আমরাও আক্রমণ বন্ধ রাখব। এরপরেই তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব, তবে সম্পূর্ণ খুলে দেওয়ার নিশ্চয়তা তিনি দেননি। এদিকে মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনার মধ্যে হঠাৎ করেই কূটনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের আভাস মিলেছে। ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত যুদ্ধবিরতির পথে হাঁটার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপরই দখলদার ইসরায়েলও 2 সপ্তাহের সম্ভাব্য যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম খবর প্রকাশিত হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।